সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। গণতান্ত্রিক যুদ্ধে বিজয়ী হলেও ঐক্যের যুদ্ধে এখনও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতি জরুরি সংস্কারগুলো করে সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আর 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিবি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ঐক্যের যুদ্ধে বিজয়ী হব কবে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিরোধে লিপ্ত রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা, বললেন মির্জা ফখরুল। 16 বছরে অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে আওয়ামী লীগ। অতীতে যারাই ক্ষমতা এসেছে তারাই দুর্নীতি করেছে, মন্তব্য জামায়াতের আমিরের। বললেন, ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা চায় সিপিবি। জুলাই গণঅভ্যুত্থানের পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কথার লড়াই, ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা বৈষম্য বিরোধীদের। রোডম্যাপ তৈরির কাজ শুরু, জানালেন উপাচার্য। এবং উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা থাকায় ক্ষোভ, বৈষম্য নিরসনের দাবি বাকি 25 ক্যাডারের কর্মকর্তাদের। পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে পদোন্নতির দাবি। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের শিরোনাম দিয়েছি ঐক্যের যুদ্ধে বিজয়ী হব কবে। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণতান্ত্রিক যুদ্ধে বিজয়ী হলেও ঐক্যের যুদ্ধে এখনো ব্যর্থতা রয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র চর্চা করি না, একে অপরকে দোষারোপ করি। ঐক্যের ভিত্তিতে দেশ গড়ার ক্ষেত্রে ব্যর্থতা আছে। তাহলে আমরা ঐক্যের এই যুদ্ধে বিজয়ী হব কবে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ-আলোচক জনাব রাজিকুজ্জামান রতন এবং সময় টিভির দর্শক। ঐক্য তো আমাদের অবশ্যই প্রয়োজন, এবং আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই দীর্ঘ 15 বছর এত অত্যাচার নির্যাতনের পরও রাজনৈতিক শক্তিগুলো কিন্তু বাংলাদেশে টিকে ছিল। আপনি যদি দেখেন যে একটি রাজনৈতিক দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সেই দলের বিরুদ্ধে প্রায় 1,10,000 মামলা, তার আসামি সংখ্যা প্রায় 60 লক্ষ, 3,000 লোককে হত্যা, প্রায় 700 লোককে গুম, এমনি একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করার পরও কিন্তু বিএনপি টিকে আছে ডিউ টু গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। হ্যাঁ, আমরা এখন অবশ্যই আশা করি, আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে আমরা অবশ্যই ঐক্য চাই, এবং সেই ঐক্যটা গণতন্ত্র রক্ষার স্বার্থে। যার জন্য দেখবেন আমরা ইতিমধ্যে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা দিয়েছি, সেখানে স্পষ্ট ভাষায় কিন্তু ঐক্যের আমরা আহ্বান জানিয়েছি। আমরা বলেছি বিএনপি যদি এককভাবেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হয়, আমরা এককভাবে সরকার গঠন করব না। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা একটা ঐক্যমতের সরকার আমরা গঠন করব। সুতরাং এখানে কিন্তু ঐক্যের আহ্বানটা আমরা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে করে রেখেছি, এবং আমরা বলেছি আমরা জিতলেও আমরা এককভাবে আমরা সরকার সবাইকে নিয়ে করব। অর্থাৎ আমরা মনে করি যে একটি দল, বিশেষ করে এই যে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর জাতিকে যে বিভক্ত করেছে, আজকে আমাদের অর্থনৈতিক বলেন, সামাজিক অবস্থা বলেন, আজকে আমাদের যে সামাজিক একটা বন্ডিং ছিল, সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। এই জায়গা থেকে আমাদের উঠে আসতে হলে আমাদের কিন্তু একটি ঐক্য দরকার। সেই ঐক্যটার জন্য কিন্তু আজকে বিএনপি কাজ করে যাচ্ছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যগুলি যে আপনি অ্যানালাইজ করেন, আপনি সেখানে দেখবেন উনি কিন্তু বারবার বলছে আমাদেরকে ব্যর্থ হলে চলবে না, আমাদেরকে সফল হতে হবে। এই সফলতার মূল চাবি কিন্তু আপনার কি রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য, এবং ন্যূনতম একটি জায়গায় ঐক্যবদ্ধ হওয়া, এর বিকল্প কিন্তু নাই। কিন্তু আমরা কি বারবার হোঁচট খাবো? আজকে ধরেন এই যে সংস্কারের কথাগুলি বলা হয়েছে, আপনি যদি বিশেষ করে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফার দিকে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন, আপনি লক্ষ্য করবেন যে আমরা আগামী দিনে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি। আমরা বলেছি আমরা এককভাবে জিতলেও আমরা সরকার সবাইকে নিয়ে করব। আমরা বলেছি যে আমরা একটা
সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, অর্থাৎ রংধনুর যেভাবে 7টি রং আছে এক জায়গায় এসে তারা মিশে যায়, ঠিক তেমনিভাবে জাতিটাকে আমরা ওইভাবে সবাই মিলে কাজ করতে চাই। আমরা বলেছি যে একটা দলে যদি বারবার এই যে আপনার ভোট নিয়ে যে বাংলাদেশে দীর্ঘ 17 বছর যে 15.5 বছর সংকট ছিল, অর্থাৎ দলীয় সরকারের অধীনে জনগণের মতামতের প্রতিফলন হয় না বা দলীয় সরকারে এটাকে ম্যানিপুলেট করা হয়। আমরা বলেছি আগামী দিনে যত নির্বাচন হবে সব কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে বা নিরপেক্ষ যেই নাম আপনি দেন না কেন তার নামে হবে। আমরা বলেছি একটা দেশে কোনো সরকার যদি প্রধান যদি বারবার নির্বাচিত হয় তার মধ্যে একটা আত্মহমিকা জন্মে, সে একটা ফেসিস্ট হয়ে যায়, তার ক্ষমতা প্রয়োগ করার একটা মনোবৃত্তি তার মধ্যে, যার জন্য আমরা বলেছি 2বারে বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না। অর্থাৎ এই যে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা একটা রাজনৈতিক দলকে বা যারা সরকার গঠনে তাদেরকে, এইগুলি আমার মনে হচ্ছে যে আগামী দিনে ঐক্যকে ত্বরান্বিত করবে। তারপর আপনি দেখবেন কিন্তু মাঠের বাস্তবতা কি বলে? এই আমার মনে হয় জুলাইয়ে যে ঐক্য তৈরি হয়েছিল এবং এই 5 মাসে সেটা কি আছে? আছে, অনেক জায়গায় আছে। আমাদের মধ্যে গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য কি? আপনার মধ্যে মত থাকবে, বিরোধিতা থাকবে, বক্তব্য থাকবে, এটাকে আপনি সম্মিলিত একটা জায়গায় এনে যখন আপনি সিদ্ধান্তটা নেবেন, সেটাই কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি। আমরা আশা করি এই যে নানা বক্তব্য শোনেন, এটা আমার মনে হচ্ছে যে সকলের মতামতকে আমরা যখন শ্রদ্ধা করতে শিখব, তখনই কিন্তু গণতন্ত্র চর্চাটাকে আমরা চূড়ান্তভাবে আমরা করতে পারবো। আর আমার বিরুদ্ধে কেউ বললে আমি যদি মনে করি যে না এটা আমাকে আমাকে অনুধাবন করতে হবে যে এই কথাটা কেন সে বলছে, এর অর্থটা কি, বা আমার মধ্যে এর কোনো ঘাটতি আছে কিনা, এটা যদি আমি অনুধাবন করতে পারি, তাহলে আমার মনে হয় সকল সংকট থেকে আমরা বেরিয়ে একটা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। জি, রতন ভাই, আমরা সবাই আসলে ঐক্যের কথাই বলি, বলতে এবং শুনতেও ভাল লাগে যে আমরা ঐক্য চাই, কিন্তু মাঠের বাস্তবতা যেটি বললাম যে এটি আসলেই ঐক্যের যুদ্ধে আমরা বিজয়ী হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা বা হবে কিনা। ধন্যবাদ। যখন আমরা বলি যুদ্ধ, তখন একটা প্রতিপক্ষ লাগে। হুম প্রতিপক্ষের বিরুদ্ধে কারা কারা ঐক্যবদ্ধ হবেন, প্রতিপক্ষটা কি এটার উপর নির্ভর করবে কারা কারা ঐক্যবদ্ধ হবেন। হুম। যখন ফ্যাসিস্ট রেজিম ছিল, তখন তার বিরুদ্ধে যারা গণতন্ত্র চেয়েছেন তাদের একটা ঐক্যবদ্ধতা ছিল। সেক্ষেত্রে ঐক্যবদ্ধতার ক্ষেত্রে হয়তো রাষ্ট্র পরিচালনার নীতি এবং পদ্ধতি নিয়ে নানা মত পথের পার্থক্য থাকা সত্ত্বেও তারা প্রথমে ভেবেছিলেন প্রথমে একটা ডেমোক্রেটিক সিস্টেম এখানে এস্টাবলিশড হওয়া দরকার। হুম। সেই জায়গায় একটা প্রাথমিক ঐক্য হয়েছিল। এখন উচ্ছেদ হয়ে গেল অভ্যুত্থানের মধ্য দিয়ে। হুম। নির্বাচনী পদ্ধতিতে তো সরকার যায়নি। হুম। সরকার গায়ের জোরে টিকে থাকতে চেয়েছে, জনগণ তাদের জোর দিয়ে তাকে উচ্ছেদ করে দিয়েছে। তার মানে একটা শক্তির লড়াই হয়েছে। এখানে যদি যুক্তিটা মেনে নিত, তাহলে 15 বছর আওয়ামী লীগ এভাবে দেশ শাসন করতে পারতো না। হুম। তাহলে একটা যুক্তির চর্চাও এখানে হতে পারতো। আমাদের এখানে কিন্তু একটা শক্তির চর্চা হয়েছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো ঝড়ের তাণ্ডবের সময় অল্প সময় ঝড় থাকলেও লণ্ডভণ্ড করে দেয় যে অনেক কিছুকে, সেটাকে গোছাতে আবার একটু সময় লাগে। এরকম অভ্যুত্থানের ওই যদি ধরি যে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, এই সময়ে একদিকে যেমন নিপীড়নটা চরমে উঠেছিল, আর একদিকে জনগণের প্রতিরোধটাও সর্বাত্মক হয়েছিল। এবং তার ফলে 5 তারিখে যে ঘটনাটা ঘটলো বাংলাদেশের ইতিহাসে, যে স্বাধীনতার পরে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন এবং পলায়ন দুটো ঘটলো, শুধু সরকারের না, 288 জন এমপির না, আমরা এমনকি বায়তুল মোকাররমের খতিব, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাদেরকেও সরে যেতে দেখলাম। তার মানে কি কত সর্বব্যাপক মানে পরিবর্তনের একটা আকুতি ছিল মানুষের মধ্যে। এবং পাশাপাশি দেখুন আক্রমণ হয়েছে কত ধরনের স্থাপনার বিরুদ্ধে, স্থাপনাগুলোর মানে উচ্ছেদ করে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। এর একটা মনন জগৎ আছে না, শারীরিক শক্তি প্রয়োগ করে সংগঠিত শক্তিতে আমরা এটা করে দিলাম, কিন্তু তার তো একটা মনন জগৎ লাগবে, তো গণতান্ত্রিক একটা সংস্কৃতি লাগবে। অভ্যুত্থান করাটা খুবই কঠিন, কিন্তু অভ্যুত্থানের পরে একটা সিস্টেমে নিয়ে আসার কাজটা আরও অনেক বেশি কঠিন এবং অনেক ধৈর্যের সঙ্গে এই কাজটা করতে হবে। সেই জায়গায় যেটা হচ্ছে গণতন্ত্রের দুটো দিক থাকে। গণতন্ত্রের একটা থাকে তার দার্শনিক দিক বা ফিলোসফিক্যাল আসপেক্টস, সেটা হলো পরমত সহিষ্ণুতা। আমি আমার মতটাই প্রাধান্য দেব তা না, অন্যের মতটাকেও শুনবো এবং অন্যের মতের দুর্বলতা কি সেটা দেখব, আমার মতের দুর্বলতা কেউ দেখিয়ে দিলে সেটাও আমি বুঝবো, তখনই না দুর্বলতা দূর করার একটা চেষ্টা হবে। আর গণতন্ত্রের আর একটা প্রায়োগিক দিক আছে, সেটা হলো নির্বাচন। নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, আমি আমার মত মতো, আমার মনের মতো, আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি কিনা, যে ভোটটা দিলাম সেটা ঠিক মতো কাউন্ট হচ্ছে কিনা,
আচ্ছা, ভোট দিতে গিয়ে আমি যুক্তির উপর নির্ভর করে ভোট দেব, না ধর্মবিশ্বাসের উপর ভোট দেব, নাকি আঞ্চলিকতা দিয়ে ভোট দেব, নাকি টাকার দিকে তাকিয়ে ভোট দেব? যদি টাকার খেলা, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং আঞ্চলিকতার ব্যবহার এগুলো যদি হয়, তাহলে হবে কি যুক্তিটাও সেখানে কাজ করে না। ফলে নির্বাচনটাকে এমন করতে হবে যাতে মানুষ সেখানে প্র্যাকটিক্যাল আসপেক্টটাও দেখতে পারে, যে গণতন্ত্রের যেমন ফিলোসফিক্যাল দিকটা পরমত সহিষ্ণুতা, নির্বাচনের প্র্যাকটিক্যাল আসপেক্ট হচ্ছে আমি কিন্তু স্বাধীনভাবে আমার ভোটটা দিতে পারি এবং পরিবেশটা আছে এমন, যেটা অনেক বহুল কথিত একটা কথা যে লেভেল প্লেয়িং ফিল্ড। হুম। তো লেভেল প্লেয়িং ফিল্ড না হলেও অন্তত এইরকম ফিল্ডটা থাকবে যে রাষ্ট্র কারোর প্রতি পক্ষপাতিত্ব করবে না, প্রশাসন এবং পুলিশ কাউকে সহযোগিতা অথবা কাউকে অসহযোগিতা করবে না, হুম। নির্বাচন কমিশন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এগুলো যদি ঠিক মতো হওয়ার চ্যালেঞ্জটা আমরা সামনে নেই, তাহলে বুঝতে হবে আমাদের যে এইটা এখন আমাদের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা যদি একমত হতে চাই, তাহলে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করছেন আর যারা বলছেন না, মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে রাজনীতির পুঁজি বানানো ঠিক হবে না, তাহলে সেক্ষেত্রে কি ঐক্য হবে? ফলে হুম। চাইলেই এখন সব জায়গায় ঐক্য হবে না। তাহলে জি। কি হতে পারে? অন্তত একটা ডেমোক্রেটিক সিস্টেম যখন অপারেট করে, যেমন ধরুন একজন তো নিজেকে তাদের দেশপ্রেমিকের সার্টিফিকেট নিয়ে নিলেন নিজে। আমরা এর আগে নিজে অনেক ধরনের দেশপ্রেমিকের সার্টিফিকেট নিয়েছি। এর আগে শেখ হাসিনা বলতেন যে আমার চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ নাই। হুম। এখন আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট দল, সে এবং সেনাবাহিনী, তারা ছাড়া আর কেউ নাকি এখানে দেশপ্রেমিক না। তো এরকম যদি নিজেরা নিজেদেরকে সার্টিফিকেট দেওয়া শুরু করে, আরেকজন যদি বলেন না তোমার সার্টিফিকেটটা ভুয়া, কারণ তুমি ৭১ সালে সার্টিফিকেটের অনুযায়ী পরীক্ষা দাও নাই, তারপরে সমস্ত সময় তুমি স্বৈরাচারী সরকারগুলোর সঙ্গে ছিলা। এমনকি এখন তোমাদের যারা ছাত্র সংগঠন, তারাও দেখি আগে যাকে ফ্যাসিস্ট বলেছি তার গর্ভ থেকেই বেরিয়ে আসছে। তাহলে তুমি কেমন করে ভাই দেশপ্রেমিক হলে? তাহলে এইরকম প্রশ্ন যদি হয়, তখন কি আর বলবেন যে আসেন সবাই মিলে একমত হয়ে যাই, তাকে হওয়া হবে? নাকি বরঞ্চ এটা জনগণের উপর ছেড়ে দিতে হবে যে এখন জনগণ যাচাই করুন যে জি। এই সংগ্রামে কারা সঠিক জায়গায় আছে? জি। মোশাররফ ভাই, যেটি রতন ভাই বললেন যে গণতন্ত্রের প্রায়োগিক দিক হচ্ছে নির্বাচন, কিন্তু আমরা দেখেছি যে গত ৫৩ বছরে গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হয়নি। নির্বাচিত সরকার যারাই ক্ষমতায় গেছে, কেউ কম বেশি স্বৈরতান্ত্রিক হয়ে গেছে। তো এই সমস্যাটা কি শুধুমাত্র নির্বাচনের, নাকি রাজনৈতিক সংস্কৃতি? না, এখানে দুটো জিনিস আপনাকে দেখতে হবে। একটা হলো যে আমরা গণতন্ত্র চর্চাটা করতে পারছি কিনা। আপনি নির্বাচিত হবেন জনরায়ের মাধ্যমে, এটা ঠিক। হুম। কিন্তু আপনি নির্বাচিত হওয়ার পর সে গণতন্ত্রের যেই মূল্যবোধটা, সেটাকে আপনি সংরক্ষণ করেন কিনা। আপনি দেখেন যে আমরা সারা বিশ্বব্যাপী আমরা হিটলার, উনি তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন। হুম। তখন তো ওনার মধ্যে গণতান্ত্রিক একটা চেতনা ছিল। হুম। কিন্তু আফটার নির্বাচিত হওয়ার পর কিন্তু উনি একটা ফেসিস্ট হয়ে গেলেন। অর্থাৎ আপনি প্র্যাকটিসটা করেন কিনা, এটা হলো সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। হুম। এই যে আওয়ামী লীগ আপনার ১৫ বছর, তারা গণতন্ত্রের দোহাই দিয়েই তো ক্ষমতায় এসেছিল। হুম। কিন্তু তারা কি সেই স্ট্যান্ডে তারা থাকতে পেরেছে? না, থাকে নাই। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা নানা কৌশল অবলম্বন করে নিজেদেরকে কিন্তু একটা ফেসিস্ট শক্তিতে পরিণত করেছে। তো যার জন্য হ্যাঁ, তবে এখান থেকে রক্ষার একটা পথ কিন্তু আছে, এটাকে আমরা রক্ষা করবেন। সেটা হলো এই নির্বাচন হয়তো একটা গণতন্ত্রের একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারে না, কিন্তু আপনাকে একটা দিকে নির্দেশিত করতে পারে। কিন্তু যেমন যদি জনগণ অবাধ, সুস্থ, নিরপেক্ষভাবে তার ভোটটা প্রয়োগ করতে পারে, হুম। সেই ভোটের রেজাল্টটা যদি সে প্রত্যাশা করতে পারে এবং সত্যি সে রেজাল্টটা পায়, তাহলে কিন্তু এই গণতন্ত্রের এই স্লোগান নিয়ে যারা রাজনীতি করতে চায়, তাদের মধ্যেও কিন্তু একটা সচেতনতা চলে আসবে যে আমাকে যদি আগামী দিনে জনরায়টা পেতে হলে, তাহলে আমাকে গণতান্ত্রিক মূল্যবোধটা আমাকে অনুসরণ করতে হবে। যেমন আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি বলি, আমরা যখন ছাত্র রাজনীতির কর্মী ছিলাম, রতন ভাই ছিলেন, আমরা দেখেছিলাম যে একটা হলে আপনার প্যানেল দিলেন, হুম। সব জিতলো, একজন জিতলো না। যখন আমরা অ্যানালাইসিস করে দেখতাম কেন সে জিতে নাই, তখন দেখা গেল তার আচরণ, তার মানে অন্য সহপাঠীদের সাথে তার রূঢ় ব্যবহার, অথবা তার মধ্যে এমন কিছু ফল ছিল যেটা সাধারণ ছাত্র অ্যাকসেপ্ট করতে পারে না। পরবর্তী নির্বাচনে দেখা গেল যে ওই ছেলেটাই নিজেকে সংশোধন করে সর্বোচ্চ ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে। হুম। অর্থাৎ গণতন্ত্র আপনাকে সহনশীল হতে শেখায়, গণতন্ত্র আপনাকে দায়িত্বশীল হতে শেখায়, গণতন্ত্র আপনাকে একটা সংশোধন হওয়ার সুযোগ দেয়। এই জায়গাটা তো আমাদের ঠিক রাখতে হবে। এইটাই তো আমরা অনেক সময় পারি না। আপনি যখন জনগণের কোনো ম্যান্ডেট দেওয়ার সুযোগ থাকে না, রাতে ইলেকশন হয়ে যায়, অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, অথবা আমি আর আপনি মিলে হয়ে যায়, তখন জনগণের রোলটা এখানে কোথায়?
জনগণ তো বিচার করতে পারে না তখন। হুম। তো যার জন্য আমার মনে হয় অনেক কথা বলে কি নির্বাচনী কি কোনো শুধু গণতন্ত্র এটা আমরাও স্বীকার করি, কিন্তু গণতন্ত্র পথে আপনাকে রাখতে একটা বিরাট প্রেশার গ্রুপ হিসেবে সে কাজ করতে পারে, এটাকে আপনি অস্বীকার করবেন না। এক, পাশাপাশি আমাদের ইনস্টিটিউশনালগুলা, আপনাকে গণতন্ত্র তো একা হয় না। হুম। আপনি আপনার মনোজগতে কি আছে সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। আপনার ইনস্টিটিউশনগুলো আসলে সঠিকভাবে ফাংশন করে কিনা সেটা আমার দেখতে হবে। এই যে ধরেন আপনি নির্বাচন কমিশন আমাদের, আপনি দেখেন আমি যতটুকু পড়ে দেখেছি, আমাদের নির্বাচন কমিশনকে আপনার সঠিক পথে রাখার জন্য যে আইন কানুনগুলি আছে বিশ্বের অনেক দেশেই নাই, কিন্তু সেগুলি কি আমরা প্রয়োগ করতে পারি না। তাইলে আপনি কার দোষ দেবেন? ব্যক্তির দোষ দেবেন না প্রতিষ্ঠানের দোষ দেবেন? এই যেমন আমি একটা কথা বলি আপনার, আমাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যে 91-এ যদি আপনি যান, স্পষ্ট বলা আছে যদি নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, উনি নির্বাচন বন্ধ করে দিতে পারেন, উনি প্রার্থিতা বাতিল করে দিতে পারেন, এমনকি নির্বাচন উনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। তা আপনি দেখান তো বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাগুলি একবারও নির্বাচন কমিশন সেই সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে? তাহলে আপনি অর্থাৎ আইন আছে, আপনি প্রয়োগ করছেন না। আমি একটা উদাহরণ আপনাকে বলি, এই যে আওয়ামী লীগের সরকার আমলে একটা ঘটনা ঘটেছে, গাইবান্ধা উপনির্বাচন, আপনার মনে আছে? নির্বাচন কমিশন সিসি ক্যামেরা লাগিয়ে এটা গিয়ে দেখলো যে চোর ধরে ফেলবো আমরা, ধরলো এবং তারা নির্বাচন বাতিল করে দিল। যখন সরকারি দলের জেনারেল সেক্রেটারি ওয়াহিদুল কাদের ধমক দিল, আপনাকে কে এই পারমিশন দিয়েছে এই সিসি ক্যামেরা লাগাবার জন্য, নির্বাচন বাতিল করার জন্য? পরবর্তীতে একটা নির্বাচন হয়েছে, কিন্তু আপনি দেখেছেন কোথাও সিসি ক্যামেরা? আপনাদের সাংবাদিককে ইনভাইট করা। অর্থাৎ ওই ব্যক্তি যদি তার নিজের নৈতিকতা ধরে না রাখতে পারে, এবং যারা চিহ্নিত হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি, তাহলে আপনি কার দোষটা দেবেন? আমরা কি মানুষ বিচার বিভাগের কাছে তো মানুষ আশ্রয় চায়। আপনি দেখেন, আমরা দেখি কি লোয়ার কোর্টে যদি কোনো বিচার হয়, মানুষ কিন্তু তার রেমিডি পাওয়ার জন্য উচ্চ আদালতে যায়। তা আপনি দেখেন একটা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে 5 বছর জেল দিলেন, উনি এটার ন্যায় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে, সে উল্টো সেখানে তাকে আরো 10 বছর সাজা দিয়েছে। অর্থাৎ আপনি এমনভাবে ম্যানিপুলেট করেছেন, মানুষের আস্থার জায়গাগুলিকে আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন। তাহলে আপনি গণতন্ত্রকে কিভাবে প্রতিষ্ঠা করবেন? যার জন্য আপনাকে মানুষের এই প্রতিষ্ঠানগুলিকে যেমন গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে পরিচালিত করতে হবে, তেমনিভাবে আপনার একটা মনোজগতও কিন্তু একটা পরিবর্তন আনতে হবে। আমার মধ্যে একটা যদি গণতান্ত্রিক ন্যূনতম মূল্যবোধ না থাকে, আমার মধ্যে থাকে এই চিন্তা যদি থাকে যে সব কিছু আমার, এটা দিয়ে তো ডেমোক্রেসিতে হয়। জি, রতন ভাই, এই যে যেটি লাস্টে শেষের দিকে মোশাররফ ভাই বললেন যে মানুষের মনোজগতের পরিবর্তন আনতে হবে, এবং গত 15-16 বছরে আওয়ামী লীগ সকল প্রতিষ্ঠানকেই ধ্বংস করেছে এবং নতুনভাবে রাষ্ট্র সংস্কারের জন্য কমিশনগুলোও কাজ করছে, কিন্তু মানুষের মনোজগতের যে পরিবর্তন, এটি কি আসলে সম্ভব হবে? এবং এই মনোজগৎ সংস্কারে কোনো কমিশন দরকার কিনা? মনোজগৎ গড়ে ওঠার একটা প্রক্রিয়া আছে, মনোজগৎ পাল্টে যাওয়ারও একটা প্রক্রিয়া আছে। যেমন ধরুন, একসময় এই ভারতবর্ষের মানুষ গোটা ভারতের স্বাধীনতা চেয়েছিল, আবার সেই মানুষই আবার বলল ধর্মের ভিত্তিতে দেশ হবে, আবার সেই ভূখণ্ডের মানুষগুলো আবার বলল যে ধর্মের ভিত্তিতে দেশ হয় না। তাহলে এই যে দেখুন, 100 বছরের মধ্যে আমাদের মনোজগতে 3 বার পরিবর্তন হলো। 47-এ পাকিস্তান হওয়ার সময় মানুষ বলল যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান হবে। এই মানুষগুলোই 2 বছর পরে ভাবলো, আরে ধর্মের ভিত্তিতে তো কোনো দেশ হয় না, হলে তো মধ্যপ্রাচ্যের সব মুসলমান দেশগুলো তো একটা দেশ হয়ে যেত। হয়নি তো, 1500 বছরেও একটা দেশ করা যায়নি। কিংবা বুদ্ধিস্ট ধর্মাবলম্বী সমস্ত দেশগুলোকে একটা দেশ করা যেত, করা গেল না তো 2500 বছরেও। কিংবা হিন্দু ধর্মাবলম্বীরাও, সনাতন ধর্মাবলম্বী, নেপাল এবং ভারত তো একটা দেশ হতে পারতো, হলো না তো। তার মানে রাষ্ট্র হতে গেলে একটা ভূখণ্ড লাগে, ভাষা লাগে, সংস্কৃতি লাগে, জীবনবোধ লাগে, এবং তাদের দীর্ঘদিনের একটা ঐক্য লাগে। সেটা সংগ্রামের মধ্যে দিয়ে ঐক্য হতে পারে, আর পারস্পরিক প্রকৃতির সঙ্গে মানে সংগ্রাম করতে গিয়েও এক ধরনের ঐক্যবোধ তৈরি হয়। যে কারণে আমরা যে ধরনের খাবার খেতে অভ্যস্ত, একজন ইউরোপিয়ান সে ধরনের খাবার খেতে পছন্দ করে না। যে খাবারের গন্ধে আমার মুখে হয়তো একটু লালা আসে, আরেকজন সেই খাবারের গন্ধে হয়তো বমি করে দিতে পারে। তাহলে এগুলো কিন্তু বিবেচনায় নিয়েই মানুষের কিন্তু চিন্তার জগৎ, মনন জগৎ পাল্টে যায়। তো ফলে মানুষের মনন জগৎ পাল্টাবার ক্ষেত্রে সংগ্রাম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন ধরনের সংগ্রাম করছি আমি। একসময় একজনের ছোঁয়া আরেকজনের গায়ে লাগলে স্নান করে আসতে হতো, আর এখন আমরা একই হোটেলে বসে যে প্লেটে আমি এখন খাচ্ছি, একটু আগে সেই প্লেটে কে খেয়ে গিয়েছিল আমি খোঁজই রাখি না।
কিংবা যে চা আমি খাচ্ছি, এই চা যে চা পাতা উৎপাদন করেছে, তৈরি করে মানে সংগ্রহ করেছে, সে কোন ধর্মের, সে নারী না পুরুষ আমরা বিবেচনাই করছি না। তাহলে এখন কিন্তু আর জাতপাতের ওই জায়গাটা নেই। তাহলে এমনি করে উৎপাদন ক্রিয়ার সঙ্গে থাকতে থাকতে মানুষের মনন জগতের একটা পরিবর্তন হয়। ঠিক তেমনি রাজনৈতিক সংগ্রামে থাকতে থাকতেও মানুষের একটা মনন জগতের পরিবর্তন হয়। মনন জগতের পরিবর্তনটা হয় একটু ধীরে, কিন্তু মনন জগতের অধঃপতনটা হয় খুব দ্রুত। যদি দেখে আপনি আমার সঙ্গে যুক্তি করছেন, সে যুক্তি করে আপনাকে বোঝানোটা একটু কঠিন, কিন্তু আমি আপনাকে লাঠি দেখালে আপনি সহজে আমার কথাটা মেনে নিচ্ছেন, তখন দেখবেন যুক্তির চাইতে লাঠি তো অনেক বেশি পাওয়ারফুল। সে কারণে দেখুন পুলিশকে ব্যবহার করো, মামলা দিয়ে নাজেহাল করো, প্রশাসনকে দিয়ে হয়রানির মধ্যে ফেলো, শাস্তি দাও, এই প্রবণতাগুলো আসলো। মানুষকে জয় করার পরিবর্তে ভয় দেখানোর প্রবণতাটা আসলো। ফলে আমি যদি বলি যে এই মনন জগতের জায়গায় এইবার অন্তত একটা ধাক্কা আমরা খেলাম, যে যত বড় ফ্যাসিস্ট সরকারই হন না কেন, আমাদের এই ভূখণ্ডে আমরা দেখলাম তার মেয়াদ 10 বছর। আইয়ুব খান লৌহ মানব উন্নয়নের দশক করার 10 বছরের মধ্যে তিনি মানে পদত্যাগ করতে বাধ্য হলেন। এরশাদ সামরিক শাসক 9.5 বছরের মধ্যে, আমরা সেদিন রাস্তার সৈনিক ছিলাম, মোশাররফ ভাই ছিল, আমরা ছিলাম, 9.5 বছরে চলে গেলেন। এই সরকার তো বলেছিল যে আনলিমিটেড টাইম থাকবেন, এবং তারা নিজেরাও ঘোষণা করেছেন 2041 সাল। আর অনেকে ভাবতেছিল যে এর হাত থেকে আর অবসান নাই, আমাদের মুক্তি নাই। কিন্তু দেখুন ওই 2014 সালের ওই নির্বাচন, পকা খাওয়া নির্বাচন করার পরে 2024 10 বছরের মধ্যে তাকেও চলে যেতে হলো। শুধু পদত্যাগ নয়, দেশত্যাগও করতে হলো। তার মানে মানুষের সহ্যেরও একটা সীমা আছে। সেই সীমাটা অতিক্রম করলে মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। এইটা যদি আবার আমাদের বিবেচনায় থাকে, তাহলে ওই যে ক্ষমতা আছে অন্যকে ক্ষমতাহীন করার, এই মানসিকতা থেকে আমি মুক্তি পাবো। ক্ষমতা দরকার তো আমাদের অনেক কারণেই। মানুষকে সহায়তা করার ক্ষমতা দরকার, যুক্তি করার ক্ষমতা দরকার, দুর্নীতি বন্ধ করার ক্ষমতা দরকার, দেশের টাকা পাচার বন্ধ করার ক্ষমতা দরকার, এবং মানুষকে যুক্তির পথে নিয়ে আসবার জন্য আমার একটা সক্ষমতা দরকার। এগুলো, তাহলে ক্ষমতা যদি মানুষকে সহায়তা করার জন্য হয়, তার রূপ হবে একরকম। আর ক্ষমতা যদি অন্যকে ক্ষমতাহীন করার জন্য ব্যবহার করা হয়, তাহলে তার রূপটা হবে আর এক রকম। আমরা এখন জনগণ কোনটা চাই? জনগণের এই চাওয়ার শক্তিটা একটু বাড়িয়ে তুলতে হবে। জনগণ কিন্তু চাওয়ার একটা শক্তি দেখিয়েছে। তারা 5ই আগস্ট দেখিয়েছে জনগণের চাওয়ার শক্তি কত তীব্র হতে পারে। কিন্তু সেই শক্তিটা খুব বেশিক্ষণ মাঠে থাকে না। সেই শক্তি কিছুদিন পরে রাজনৈতিক দলের কাছে গিয়ে তার দায়িত্বটা দিয়ে দেয় যে তোমরা এখন দেশটা চালাও। কিন্তু রাজনৈতিক দল যদি তার চাওয়াটাকে স্বীকৃতি না দেয়, তার চাওয়া অনুযায়ী দেশ পরিচালনা না করে, মানুষ কিন্তু আবার প্রতারিত বোধ করে, কখনো কখনো হতাশ হয়। অনেক আশা করলাম, ওই এরশাদকে তাড়াইলাম, গণতন্ত্র তো আসলো না। হাসিনাকেও তাড়াইলাম, গণতন্ত্র তো আসলো না। চেহারা পাল্টাইলো, কিন্তু চরিত্র তো পাল্টাইলো না। মানুষজন এরকম একটা হাহাকার করে। এই জায়গায় আমরা মনে করি যে তখন রাজনৈতিক দলের একটা দায়িত্ব, মানুষকে সংগ্রামে আহ্বান করা আমাদের যেমন একটা দায়িত্ব, মানুষ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করাটাও আমাদের কর্তব্য। রাজনৈতিক দল এই কর্তব্যগুলো যেন পালন করে, তাহলেই আপনি যে কথাটা বললেন যে মানুষের কি তাহলে সংস্কৃতির পরিবর্তন হবে? হ্যাঁ হয়। খেয়াল করে দেখুন, এইটুকু বলে আমি শেষ করি। 5ই আগস্টের আগে 30শে জুলাই, 31শে জুলাই, 1লা আগস্ট, 2রা আগস্ট রাত 11টা, 12টা, 1টার সময় মেয়েরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। কারণ সারাদিন মিছিল করেছে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, ছাত্রলীগের গুন্ডারা মেরেছে, যুবলীগ মেরেছে, তারপর তারা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে। একটা মেয়ে তখন ভেবেছে যে আমি কিন্তু নিরাপদ, কারণ আমার সঙ্গে আমার সংগ্রামের সহযাত্রীরা আছে। এখন দেখুন তো রাত 9টার পরে একটা মেয়ে আবার ভয় পায় কেন? তাহলে সংগ্রাম তাকে সাহসী করে তুলেছিল। সংগ্রাম তার মধ্যে একটা উন্নতর সংস্কৃতি দিয়েছিল। ওই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সময় কেউ কিন্তু নিজেকে তখন আর হিন্দু আর মুসলমান ভাবেনি। রিয়া গোপ যে মৃত্যুবরণ করলো, শিশুটা তো শিশু, বাবার কোলে রক্তাক্ত হয়ে গেছে ওই শিশুর রক্তে। তাহলে তো এখন কিন্তু আমরা তারপরে দেখলাম আবার মানুষকে কিন্তু সাম্প্রদায়িক বিভাজনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো। ফলে সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু একটা সংস্কৃতি তৈরি হয়। রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে একটা গণতান্ত্রিক বোধ তৈরি হয়, পারস্পরিক সহযোগিতার মন তৈরি হয়, পরস্পরকে গুরুত্ব দেওয়ার মন তৈরি হয়, সবচেয়ে বড় যেটা তৈরি হয় পরস্পরের মর্যাদা দেওয়ার, সেই জায়গাগুলো যেন নষ্ট না হয়। এইটা করতে পারলেই কিন্তু মানুষের রাজনৈতিক সংস্কৃতিটা পাল্টাবে। যে কারণে আমরা দেখেছি 100 বছরের মধ্যে আমরা 3বার আমাদের 3 ধরনের ভূখণ্ডগত সীমা নিয়ে পাল্টে ফেলেছি। জি, মোশাররফ ভাই, যেটি রতন ভাই বললেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কোনো জাতপাত ছিল না, সবাই এক কাতারেই আন্দোলন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কমাসে সামাজিক রাজনৈতিকভাবে নানা বিভাজন তৈরি হয়েছে, যেটি গণ অভ্যুত্থানের চেতনার প্রতি হুমকি বলে মনে করা হচ্ছে। না, এখন হলো চেতনা তো একটা বিমূর্ত বাস্তবতা না, চেতনার পরিবর্তন হয় কিন্তু মানে মানুষের ডিমান্ডের কিন্তু পরিবর্তন হয়। আপনি দেখুন আমরা কি চেয়েছিলাম বেসিক্যালি,
আপনি যদি দেখেন এই যে যে কথাটি রতন ভাই বলেছে, আপনার চাহিদার কিন্তু রূপান্তর ঘটে, পরিবর্তন ঘটে। যেমন আপনি যদি দেখেন এই যে যে মুভমেন্টটা, আগস্টের মুভমেন্ট, এটা প্রথম ছিল কি কোঠা বিরোধী, হুম। যে একটা বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন। হুম। কিন্তু আপনি যখন আবু সাইদকে নির্মমভাবে হত্যা করা হলো, তখন কিন্তু আর বৈষম্য থাকে নাই, তখন কিন্তু ছাত্র জনতা এক হয়ে কিন্তু রাষ্ট্র মেরামতের দিকে চলে গেছে। এই যে রূপান্তর একটা, এটা কিন্তু মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে, আপনার প্রত্যাশার উপর ডিপেন্ড করে যে আমি কোন জিনিসটা আমি অর্জন করতে চাই। তো সঙ্গে আমাদের অর্জনটা ছিল কি একটা ডেমোক্রেটিক বাংলাদেশ আমরা চাই। হুম। আমাদের প্রত্যাশাটা ছিল কি, যে অধিকারগুলিকে আমাকে কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকারগুলিকে আমরা ফেরত চাই। আমাদের প্রত্যাশাটা কি ছিল, যে যেই প্রতিষ্ঠানগুলিকে ওনারা নষ্ট করে ফেলেছে ওগুলিকে রিপেয়ার করে আবার আগের জায়গায় নিয়ে আসা, যেন জনবান্ধব হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা একটু শৈথল্যটাই আমাদেরকে একটু অসহিষ্ণু করে তুলছে। আপনার 4 মার্চ চলে গেছে অলরেডি। হুম। আসলে কি খুব কাঙ্ক্ষিত কি আমরা পরিবর্তন আনতে পেরেছি? আমার তো মনে হচ্ছে না। আমাদের কাছে কেন একটা ধীর গতি আমার কাছে মনে হচ্ছে, সময় ক্ষেপণ একটা কেন যেন মনে হচ্ছে। এটাই মানুষের মধ্যে মনে হয় নূতন একটা ধোঁয়াশা তৈরি করছে। সেই সেই জায়গাটার জন্যই কিন্তু আজকে এই আপনি একটু যেটাকে বিভাজন বলছেন বা ঐক্যের ক্ষেত্রে একটা অনৈক্যের সুর বলছেন, কিন্তু আমার মনে হচ্ছে এটা সাময়িক। আমার মূল টার্গেট আমার জনগণের অধিকারটা যখন প্রতিষ্ঠা আমরা করতে পারবো, আমার মানে এই ছোটোখাটো এই বিভাজনগুলি খুব অল্প সময় কিন্তু এগুলো দূর হয়ে যাবে। আর দেশটা কি, দেশে কিন্তু আপনি এই যেমন এই ইন্ডিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, এটা কিন্তু 2টা কাজ করছে এখন আপনি দেখবেন। একটা হলো একটা সংস্কারকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছে, আরেকটা কিন্তু ডেইলি তাকে কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। 2টা ডিমান্ড, একটা হলো আমার প্রতিনিয়ত আমাকে খাদ্য দরকার, হুম। আমার নিরাপত্তা দরকার, আমার কর্মসংস্থান দরকার, আমার অর্থনৈতিক প্রবাহটা চালু দরকার, পাশাপাশি এই লক্ষ্য অর্জনের জন্য আমাকে কিন্তু একটা সংস্কার দরকার। দুটার মধ্যে কিছুটা কিন্তু হুম। একই সমান্তরাল চললেও কিন্তু একটা কম্পিটিশন আছে। তো ওই জায়গাটাকে আমরা হয়তো মিলাতে পারছি না, যার কারণে আজকে এই নিজেদের মধ্যে কিছু অনৈক্যের আপনি কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন। কিন্তু এইটা আমার মনে হয় এটা চূড়ান্ত লক্ষণ না। চূড়ান্ত লক্ষ্য আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এবং আমরা যখন আমরা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, তখন আমার মনে হয় যে এই ছোটখাটো ব্যাপারগুলি তখন কার্যকর হবে না। হ্যাঁ, তবে মানুষের চাহিদা কিন্তু নানা হতে পারে, হুম। কিন্তু আপনাকে দেখতে হবে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রত্যাশা আমরা পূরণ করতে পারছি কিনা, সেটাই হলো কোনো মুখ্য বিষয়। জি, রতন ভাই, যে জন আকাঙ্ক্ষা রয়েছে এই সরকারের প্রতি এবং সরকারের যে কার্যকলাপ, তাতে কি এটির প্রতিফলিত হচ্ছে? মানুষের প্রত্যাশাটা 2 ধরনের ছিল। একটা হচ্ছে রাজনৈতিক প্রত্যাশা, আর একটা হলো তার দৈনন্দিন জীবনের প্রত্যাশা। হুম। আমরা সংস্কারের কথা যখন শুনলাম, তখন মানুষ বলল, সংস্কার করেন, ভালো কথা। আপনারা সংবিধান সংস্কার করবেন, আপনার নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন, প্রশাসন সংস্কার করবেন, বিচার ব্যবস্থা সংস্কার করবেন। এগুলো করতে থাকেন, এগুলো সময় নিয়েই করেন। কিন্তু আমার কালকে যে বাজারে যেতে হবে, আমার সংসারটার দিকে একটু তাকাবেন না? আপনারা সংস্কারের বড় বড় কথা নিয়ে ভাবুন, আমি ছোট ছোট কথা, আমার সংসারটা যেন ঠিক মতো চলে। মুদ্রাস্ফীতি এখনও আমাদের 11% উপরে। হুম। কেন এই শীতের সবজি উত্তরবঙ্গের শীতে কাঁপতে কাঁপতে ওই কৃষক ফসল তুলে 2 টাকা কেজিতে ফুলকপি বিক্রি করছে, ঢাকায় এসে সেটা 20 টাকা হয়ে যাচ্ছে, 10 গুণ দাম বেড়ে যাচ্ছে কেন? এটা তো আগের ফ্যাসিস্ট সরকারের সময় এরকম একটা চাঁদাবাজির কারণে এগুলো হয়েছিল। এখন এটা আমি কন্ট্রোল করছি না কেন, বা করতে পারছি না কেন? বলা হয়েছে যে তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানো হবে। লিটার প্রতি 28 টাকা পর্যন্ত বেড়েছে। হুম। 1 মাসে 1.5 লক্ষ টন লিটার যদি সয়াবিন তেল লাগে, শুধুমাত্র তেলের দাম 28 টাকা করে লিটার প্রতি বাড়লে 513 কোটি টাকা জনগণের পকেট থেকে বাড়তি চলে যাচ্ছে। কিংবা ধরুন, ভরা মৌসুম এখন, চাল নাকি কেজিতে 12 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তো প্রতিদিন আমাদের যে পরিমাণ চাল লাগে, আমরা একটা হিসাব করেছিলাম আমরা বাসদের পক্ষ থেকে, প্রতিদিন বাজারে কি পরিমাণ চাল কেনা বেচা হয়। তাতে আমরা দেখেছি 50,000 টন চাল প্রতিদিন বাজারে কেনা বেচা হয়। তা যদি হয়, প্রতিদিন প্রায় 60 কোটি টাকা জনগণের কাছ থেকে অতিরিক্ত চলে যাচ্ছে। দিনে 60 কোটি টাকা মানে মাসে প্রায় 1800 কোটি টাকা কার হাতে যায়? কৃষক তো পায় নাই। তাহলে কার হাতে যায়? তাহলে হুম। ওই যে যে লুটপাটকারীরা তারা লুটপাট করছেন, সেই লুটপাটটা কি বহাল আছে? এই বাংলাদেশে 6 লক্ষ শ্রমিক কর্মচারী আছে, যাদেরকে আমরা বলছি আউটসোর্সিং। আমাদের ৬৬টা মন্ত্রণালয়ে আউটসোর্সিং, প্রতি বছর বছর তাদের চাকরি ওই টাকা নিয়ে নবায়ন করা হয়। এই মানুষগুলোর জীবনটা কি? জানুয়ারি আসে, নতুন বছর,
ওরা নতুন আতঙ্কের মধ্যে থাকে, চাকরিটা থাকবে কি? এই মানুষগুলোর কথা কে ভাববে? কিংবা যে শ্রমিক 5ই আগস্টের আগে মজুরির জন্য জীবন দিয়েছে, 5 আগস্টের পরে বকেয়া মজুরির জন্য জীবন দিয়েছে। তখন বলা হলো আমাদের নাকি গার্মেন্টস শিল্প এরা ধ্বংস করে দিচ্ছে। কালকে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর রিপোর্ট এলো, গার্মেন্টসে এবছর রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 18%। আমাদের এখন $50 বিলিয়ন এক্সপোর্টের টার্গেট আমরা করছি। তাহলে দেখুন, অথচ বলা হলো শ্রমিকরা নাকি অসন্তোষ তৈরি করছে। যে মালিক তাকে মজুরি না দিয়ে তাকে বিক্ষুব্ধ করে রাখলো, আর সেই শ্রমিককে আবার মানে ষড়যন্ত্রকারী বানানো হচ্ছে। তাহলে ওই একই চক্র তো চলছে। কিংবা ধরুন যদি ধরি যে আমাদের প্রবাসী আয় এবছর এযাবৎকালের সর্বোচ্চ $26 বিলিয়ন আমাদের প্রবাসী আয় এলো ডিসেম্বর মাস পর্যন্ত। এর আগে আমাদের 2022 সালে এসেছিল সর্বোচ্চ $23 বিলিয়ন, এবার সে $26 বিলিয়ন। মানে এই ক্রাইসিসের মধ্যে প্রবাসী শ্রমিকরা তারা আছে বিদেশে, মনটা পড়ে আছে দেশের জন্য, আরও $3 বিলিয়ন অতিরিক্ত দিয়েছে। আর $4.5 বিলিয়ন এই IMF-এর কাছে ঋণ নেওয়া হয়েছিল 3 বছরে। 3 বছরে $4.5 বিলিয়ন, মানে বছরে $1.5 বিলিয়ন। $1.5 বিলিয়ন IMF-এর ঋণ নেওয়ার কারণে ভ্যাট বাড়িয়ে 15% করা হলো। ভ্যাটের বোঝা আবার সাধারণ মানুষের উপর চাপলো। তখন মানুষ মনে করে কি, আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, এটা ঠিক। একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চাই, এটাও খুবই দরকার। আমরা ফ্যাসিবাদের অবসান চাই, এটাও দরকার। কিন্তু সাথে সাথে এটাও তো দরকার যে বেতন পাই তাতে আমার সংসারটা যেন চলে। এই ঢাকা শহরে কোনো একটা মানুষ যদি 30,000 টাকা বেতনের চাকরি করে, তার জন্য সংসার চালানো যে কত কঠিন, সেই মানুষটার দিকে কি আমরা কখনো তাকিয়ে দেখেছি? সে কিভাবে তার সংসার চালাবে, তার সন্তানের লেখাপড়া করাবে, তার বাবা মার প্রতি যদি দায়িত্ব পালন করতে চায়। তাহলে মূল্যস্ফীতি বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, আমি নতুন টাকা ছাপানোর কথা চেষ্টা করছি, কিন্তু টাকা পাচার করে যারা, তারা লুটপাট করে যারা, তাদেরকে ধরার ক্ষেত্রে উদ্যোগী বা উদ্যমী হচ্ছি না কেন? এগুলো কিন্তু মানুষের মনের মধ্যে প্রশ্ন আসে। মানুষ সময় দেয়, 5 মাস তো সময় দিয়েছে, হয়তো মানুষ মনে করবে কিছুই হলো না। তখন এই মানুষ কিন্তু হতাশ হয়ে 2 ধরনের প্রবণতা তৈরি হয়। হতাশ হয়ে মানুষ কখনো কখনো নিয়তিবাদী হয়ে যায়, আর হতাশ হয়ে কখনো কখনো মানুষ বেপরোয়া, উচ্ছৃঙ্খল হয়ে যায়। নিয়তিবাদী হয়ে গেলেও তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না। আর যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, সামাজিক শৃঙ্খলাটা, ভারসাম্যটা হারিয়ে ফেলে। ফলে এই দিকগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দেখা দরকার। পাশাপাশি দুটো কাজই চালানো দরকার ছিল, এখনও আমার সেটা দরকার আছে। একদিকে যে কালাকানুনের নিবর্তনে জনজীবন অতিষ্ঠ ছিল, সেই কালাকানুনগুলো দূর করার চেষ্টা করতে হবে। যে প্রশাসন এবং পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, সেখান থেকে তাদেরকে মুক্তি দিয়ে একটা ডেমোক্রেটিক বিহেভ করতে হবে। আর যে ফ্যাসিস্টকে আমরা পতন এবং পলায়নে বাধ্য করলাম, তিনি তো একা একা ফ্যাসিস্ট ছিলেন না, তার সঙ্গে প্রশাসনের কারাযুক্ত ছিলেন, তার সঙ্গে পুলিশের কারাযুক্ত ছিলেন, তার সঙ্গে বিচার বিভাগ তাকে কি সহযোগিতা করেছে, কিংবা নির্বাচন কিভাবে তাকে, নির্বাচন কমিশন তাকে সহযোগিতা, এগুলো কোনোটাই কি আলোচনার মধ্যে এলো? সব দোষ এখন শেখ হাসিনার। আচ্ছা, শেখ হাসিনার চারপাশে বলয় তৈরি করে রেখেছিলেন যারা, তারা তো দেখি এখন আবার নতুন করে কেউ কেউ তাদের চেহারা পাল্টে ফেলেছেন, কেউ কেউ আবার নতুন করে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন। মানুষ তখন বলে, তাহলে তো যে লাউ সেই কদু হবে নাকি আবার? ফলে এগুলোও মানুষের মনের মধ্যে কিন্তু সন্দেহ তৈরি হয়। এই জায়গা থেকে মানুষকে একটু মুক্তি দেওয়া দরকার। পদক্ষেপগুলো যথাযথ না হলে মানুষ মুক্তি পাবে না। জি, মোশাররফ ভাই, যেটি মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। না, এটা মুখোমুখি করার কোনো কারণ নেই, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আর সংস্কার তো একদিনে আপনি সমাপ্ত করতে পারবেন না। যদি এই সরকার স্টার্ট করে, যেমন আমরা যে কোনো আপনার পরিকল্পনা বাস্তবায়নে মিনিমাম আমরা 3টা পদ্ধতি অনুসরণ করি, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আপনি সংস্কার তো এমন কিছু বিষয় আছে, আপনাকে একটা দীর্ঘমেয়াদী সময় লাগবে। আপনি তো হুট করে আজকে রাতারাতি আপনি পারবেন না। সুতরাং আমরা মনে করি এই সরকার শুরু করা উচিত। শুরু করে তারা স্টার্ট করে দিয়ে আগামী গভর্নমেন্টকে তো একটা চ্যালেঞ্জ করে দিতে পারে। আমি মনে করি ডক্টর ইউনূস সরকারের কাছে চমৎকার একটা চ্যালেঞ্জ আছে আগামী দিনে, যে আমি শুরু করে দিলাম, তুমি কি করো আমি দেখতে চাই। কিন্তু কেউ কেউ তাদের মধ্যে বলছে যে যতদিন সংস্কার লাগবে, আপনি কতদিন লাগবে। এখানেও কিন্তু একটা অস্থিরতা বা সহিষ্ণুতার অভাব আমরা লক্ষ্য করছি। আপনাকে দায়িত্ব দিয়েছে জনগণ, সে দায়িত্ব তো আপনি দায়িত্বশীলতার সাথে পালন করবেন, কিন্তু আপনার কথাবার্তার মধ্যেও তো অনেকটা অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে। পাশাপাশি আমার মনে হয় যে পদ্ধতিগতভাবেও এই সরকার কিছুটা সংকট তৈরি করেছে। যেমন আপনি দেখেন, এই যে 10টা আপনার সংস্কার কমিশন করেছে,
এর মধ্যে যদি আপনি কাঠামোগত দেখেন, একজন কনভেনার করেছে, কিছু লোককে বিভিন্ন জায়গাতে নিয়েছে, আবার আপনি প্রেশার গ্রুপ হিসাবে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনকে এখানে কিন্তু আপনি সদস্য হিসাবে কোঅপ্ট করেছেন, রেখেছেন। তাহলে হোয়াই রাজনৈতিক দল, তাদের আপনার তো মূল স্টক হোল্ডার হলো রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে তো আপনাকে কাজ করতে হবে। তা তাদেরকে আপনি এখানে রাখেন না কেন? অর্থাৎ আপনি সময় ক্ষেপণ করতে চান। আপনি এখন এখানে একটা রিপোর্ট তৈরি করবেন, পরবর্তীতে রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করবেন, পরবর্তীতে আপনি সুশীল সমাজের সাথে করবেন, গণমাধ্যমের সাথে করবেন, অন্যান্য প্রশাসনিক লোকদের করবেন। হয়তো শেষ পর্যন্ত আপনি বলবেন এ তো আমার হচ্ছে না, আমি জনশুনানি করতে চাই, অথবা জনগণের মুখোমুখি হতে চাই। অর্থাৎ একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়ার মধ্যে আপনি চলে যাচ্ছেন, এটা কোনো দরকার ছিল না। বরং আমি মনে করি আজকে দেখেন এখানে রতন ভাই আছে, রাজনৈতিক দলগুলিকে তো বাহবা দেওয়া উচিত। এই সরকারের সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের চেয়ে অনেক অগ্রগামী। বিএনপি ইতিমধ্যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা লিখিত দিয়েছে, আপনি অস্বীকার করবে তার সুযোগ নাই, লিখিত তারা দিয়েছে। জামাত ইসলাম লিখিত দিয়েছে, এই রতন ভাইরা তো মানে আগেই দিয়েছেন। তা আপনার এর চেয়ে বাইরের শক্তি কে? আপনি এগুলিকে এক টেবিলে এনে কোনটা আপনি রক্ষা রাখবেন, কোনটা রাখবেন, এটা তো আপনার নিমিষের ব্যাপার, খুব অল্প সময়ের ব্যাপার। কিন্তু সেখানে হ্যাঁ কমিশন করবে, কমিশন যদি মনে করে এর মধ্যে দিয়ে আমার সংস্কার সম্ভব করবে, না যদি সে মনে করে কোনো কিছু আমার যোগ করা দরকার সেটা করবে। কিন্তু আমরা দেখি যে এর মধ্যে একটা বিরাট ধোঁয়াশা, একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে, যার কারণেই কিন্তু জনমতে এই অনৈক্যর কথা বলছেন আপনি, যেটা আপনার আজকে যেটা শিরোনাম, সেই জিনিসটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আমার মনে হয় এই সরকারও একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত, কারণ সকল কাজ তার করা সম্ভব না। অটোমেটিক আপনি যদি দেখেন যে আমাদের আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যে কয়েকটি বিশেষ দরকার, সেগুলি কিন্তু ঐক্যমত হয়ে গেছে। যেমন আমরা রাজনৈতিক দলগুলি বাংলাদেশের নাগরিকেরা কেয়ারটেকার গভর্নমেন্ট চাচ্ছে, অলরেডি আদালত কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনে মার্কা থাকবে না, অলরেডি ডিসিশন হয়ে গেছে। আমরা আজকে বিচার বিভাগ নিয়ে সংকট ছিল, সেখানে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়ে গেছে। আজকে রাজনৈতিক দলগুলি বলছে যে ক্ষমতার ভারসাম্য করতে হবে, প্রেসিডেন্ট, বরং আমরা বিএনপির পক্ষ থেকে এক ধাপে এগিয়ে বলেছি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মধ্যে সমন্বয় করতে হবে। আর মূল ছিল সংসদকে কার্যকর করা যায় না আর্টিকেল 70-র জন্য। আমরা স্পষ্ট বলেছি বিএনপির পক্ষ থেকে যে 4টি বিষয় ছাড়া যে কোনো বিষয়ে আর্টিকেল 70 কোনো কার্যকর হবে না। আপনার আস্থা ভোট, মানে বাজেট, তারপর হলো অ্যামেন্ডমেন্ট, এবং হলো আপনার স্টেট সিকিউরিটি। এর বাইরে আপনি যে কোনো কিছু আপনি করতে পারবেন। তারপর আমরা বলেছি যে আপনার এইটাকে, দেশটাকে একটা সামাজিক একটা বন্ধন, সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমাদের মধ্যে যে বিভাজন, এই জায়গাটাকে দূর করার জন্য একটা সামাজিক কন্ট্রাক্ট দরকার। তা আপনি আর এর চেয়ে বাইরে সংস্কার কি? এরপর আমি অনেকগুলি আছে, আমরা অর্থনীতির ক্ষেত্রে বলেছি, আমরা আগামী দিনে এই যে যুবকদের জন্য আমরা বলেছি যে যদি কোনো যুবকের কর্মসংস্থান, তো চেষ্টা চলবে। তারপরে যদি কেউ 1 বছরের মধ্যে চাকরি নেওয়া, তাকে বেকার ভাতা দেওয়া হবে। আজকে শিক্ষা খাতে জিডিপির 5% আমরা দেবো, আমরা বলেছি। আজকে নারীদের জন্য আজকে ফ্যামিলি কার্ড পরিবর্তনের কথা বলা হয়েছে। আপনি যদি মনে করেন এগুলি দিয়েও আপনার সংস্কার আপনি মেকআপ করতে পারছেন না, আপনি অ্যাড করেন, আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা বলেছি যে কোনো প্রস্তাবকে আমরা স্বাগত জানাবো। জি রতন ভাই, আসলে এই সংস্কারগুলো শেষ হতে কতদিন লাগবে সেটি তো জানার অধিকার জনগণেরও আছে, কিন্তু যেটি বললেন যে সরকারের বিভিন্ন কার্যকলাপে নানারকম ধোঁয়াশা তৈরি হচ্ছে, সেই কারণেই অনেকটা অনাস্থার তৈরি হচ্ছে। আসলে সংস্কার কতদিনে শেষ হবে এটা আমরা বলতে পারি না, কিন্তু আমাদের একটা পরিকল্পনা থাকা দরকার, যেটাকে অনেকে বলে রোড ম্যাপ। আমরা কতটুকু যাব, কতদিনে যাব, তাহলে আমাদের সীমা নির্ধারণ করা উচিত যে আসলে কোন জায়গায় সংস্কার করবো। আমরা সব সংস্কার করার পরে কি আমরা ইয়ে করব, মানে নির্বাচন দেব, এই জায়গাটায় যেন আমরা না যাই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই যদি বলে দিত যে আমরা জনগণের কাছ থেকে এই ম্যান্ডেটটা পেয়েছি যে আর ফ্যাসিবাদ যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়। ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কাঠামোগত দিক কী কী ছিল, আর মনোজগতে কী ছিল। মনোজগতে তো আমরা হাত দিতে পারবো না, অন্তত কাঠামোগুলো ঠিক করে দেই। কাঠামোগুলো প্রশাসনে কী ছিল, বিচারে কী ছিল, পুলিশের মধ্যে কী ছিল, নির্বাচন পদ্ধতির মধ্যে কী ছিল, সেগুলো আমরা অন্তত একটু পরিবর্তন করে দিয়ে যাই। বাকি কাজটা যে রাজনৈতিক দল তারা কাজও করবে, নিজেদেরকে পরিচ্ছন্ন করবে, নতুন দায়িত্ব আসবে, নতুন দায়িত্ব পালনের উপযুক্ত হয়ে নিজেরা গড়ে উঠবে এবং জনগণের কাছে বারবার পরীক্ষার মধ্যে তারা পড়বে। এই প্রক্রিয়াটা তো আমরা পেতে চেয়েছিলাম, কিন্তু কারো কারোর মধ্যে আবার এইরকম একটা প্রবণতা তৈরি হলো যে এর আগে যেমন ফ্যাসিবাদী সরকার মানুষকে বিভ্রান্ত করার জন্য বলতো
কোনটা চান, উন্নয়ন না গণতন্ত্র? হুম হুম। আর এখনো মনে হয় কোনটা চান, আপনারা কি সংস্কার না নির্বাচন? আমরা তো নির্বাচনটা চাই, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, এবং তার প্রয়োজনে সংস্কার চাই। এবং আমরা এই জন্য বলেছিলাম যে একটা যেমন ধরেন টাকার ক্ষমতা এবং ক্ষমতা পেলে টাকা উপায় করা, একটা সঙ্গে যখন পরিপূরক, তাহলে সেখানে অ্যান্টিডোট কি? জবাবদিহিতা। ঠিক তেমনি ক্ষমতার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় গিয়ে জনগণকে ভোটহীন করে দেওয়া, এটার মাঝখানে তাহলে অ্যান্টিডোটটা কী হবে? যে জবাবদিহিতা। তাহলে জবাবদিহিতার উপায়টা কি? একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের পদ্ধতিতে থাকা, যাতে সে জবাবদিহিতার মধ্যে থাকে। এই কথাগুলো মোটা দাগে আমরা পেতে চেয়েছিলাম। ফলে নির্বাচন কমিশন বলতো যে আমার ম্যান্ডেট হচ্ছে এই, আমার রোড ম্যাপ হচ্ছে এই। তাহলে মানুষ কিন্তু ওয়াচডগের মতো ভূমিকা পালন করতো। আচ্ছা, আপনি কিন্তু সময় দিয়েছিলেন এই সময়ের মধ্যে, কাজ কিন্তু অত দ্রুত গতিতে এগোচ্ছে না, তাহলে আপনাদের কাজের গতি একটু বাড়ান। জি আর যদি সময়সীমা না থাকে, যেমন আপনি আজ অনুষ্ঠানটা করছেন, আপনি যখন আমাকে তাড়া দিচ্ছেন, তার মানে আপনার একটা সময়সীমা আছে, এর মধ্যে শেষ করতে হবে। তো নির্বাচন মানে আমাদের অন্তর্বর্তী সরকারও তো এরকম একটা বিবেচনা থাকা উচিত যে তাকে দায়িত্বটা কাউকে দিয়ে যেতে হবে। জি। এইটা না হলে কিন্তু সন্দেহগুলো বাড়তে থাকে। জি মোশাররফ ভাই, রতন ভাই, আয়ুষ, দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।